বান্দরবানের সুউচ্চ পাহাড়ে ঘেরা মুরো সম্প্রদায়ের বসবাসের এই জনপদের নাম রাউনপাড়া। এই আদিবাসী জনগোষ্ঠীর প্রধান পেশা জুম চাষ। আধুনিক জীবনযাপন থেকে শত শত বছর পিছিয়ে আছে এই জনপদ। আজও তারা খাবার সংরক্ষণ করেন কলাপাতায়। জুম থেকে প্রাপ্ত সামান্য শস্যের বাইরে সারা বছর তাদেরকে নির্ভর করতে হয় প্রকৃতিতে জন্ম নেয়া লতাপাতা ও গাছপালার উপর। একই সাথে তারা জঙ্গল থেকে বন্য পশু পাখি শিকার করে আমিষের চাহিদা মেটায়। আপনার ছেলেমেয়ে 3 জন না 5 জন? 5 জন। 5 জন। আপনার বয়স কত দাদা? আমার বয়স এখন 34 বছর রানিং। 34 বছর। বিয়ে করছেন কয় বছর হলো? মনে হয় 8 বছর রানিং চলে। মনে হয় 8 বছর না? 8 উপরে, মানে 8 প্লাস হবে। আচ্ছা আচ্ছা। মোরদের সাথে কয়েকদিন কাটানোর ফলে খুব কাছ থেকে জেনেছি তাদের ধর্ম ও সংস্কৃতি সম্পর্কে। মা বাবার সারা জীবনের সঞ্চিত সম্পত্তির প্রায় সিংহভাগই পায় ছোট ছেলে। আর নারীদের বিবাহ বিচ্ছেদ হলে সবকিছু গুছিয়ে ফেরত নিয়ে আসার অদ্ভুত সব নিয়মকানুন। বৃষ্টিতে ভিজে দুর্গম পিচ্ছিল পথ পাড়ি দেওয়ার সময় বারবার যোগ দ্বারা আক্রান্ত হয়েছি। জীবনের ঝুঁকি নিয়ে আজ চলে এসেছি রাউনপাড়ায়। বৃষ্টিতে ভিজে একদম কাকের চা হয়ে এসেছে সবাই। এই পথ ধরে আসার সময় একটু জোরে বৃষ্টি হলেই তাদেরকে অনেক বড় ধরনের বিপদে পড়তে হতো। যাই হোক, কয়েকদিন পাহাড়ে খুব একটা পর্যটক না থাকলেও এখন সরকারি ছুটির মধ্যে সবাই ভিড় করেছেন। আজ বৃষ্টির কারণে পথে আমাদেরকে অনেকগুলো ঝক্কি পোহাতে হবে। পাহাড়ে বৃষ্টি মানেই পিচ্ছিল পথ, আর তার সাথে যুক্ত হয় যোগ। যোগ খুব একটা বিপজ্জনক প্রাণী না হলেও একবার শরীরে লাগলে অনেক সময় রক্ত ঝরে। এর পাশাপাশি বেশ অস্বস্তিতেও ফেলে দেয়। আজ ভাগ্যটা কোনোভাবেই ভালো যাবে না বলে মনে হচ্ছে। পাড়াগুলো বেশিরভাগ ক্ষেত্রেই অনেক উঁচুতে অবস্থিত হয়, তাই আজ আমাদেরকে এই পিচ্ছিল খারাপ পথ ধরেই উঠতে হবে। আচ্ছা লাগে। থ্যাংক ইউ, ওয়েলকাম থ্যাংক ইউ, ওয়েলকাম থ্যাংক ইউ। ওয়েলকাম দাদা মন্ত্রটা। নানা সাঙ্গে বৈদ্য ভাই গুণের মন্ত্র কিছু নাই, না জানা মনে না জানা না পারিলা বুঝে মইতা না চাপ। আচ্ছা, দুই পাশের গাছগুলোতে ঘাপটি মেরে বসে আছে জোকের দল। উষ্ণ রক্তের কোনো প্রাণী গেলে ওরা দূর থেকেই টের পায়। একটি অদ্ভুত বিষয় জানলে অবাক হবেন। পাহাড়ি যোগগুলো লাফ দিয়ে চলাফেরা করতে পারে। কাছ দিয়ে যাওয়ার সময় একটি লাফ দিয়ে প্রাণীর দেহে উঠেই সুচ দিয়ে রক্ত শুষে নেয়। এখান দিয়ে যাওয়ার সময় চারপাশের গাছপালার পাশাপাশি পিচ্ছিল পথকেও দেখে শুনে যেতে হচ্ছে। কিছুদিন আগে এখানে পাহাড় ধস হয়েছে। এমন কাদাযুক্ত পাহাড়ের উপর দিয়ে খুব সাবধানে পা ফেলতে হচ্ছে। একটু আস্তে বা বিশ্রাম নিয়ে যাব, সেই সুযোগটাও এখানে নেই। এমন গাছের উপরে একদম সেজেগুজে বসে থাকে জোকের দল, তাই বাধ্য হয়েই নিচ দিয়ে যেতে হচ্ছে আমাদেরকে। আজকের পথটা কতটা কষ্টকর নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এদিকে হাঁটতে হাঁটতে সবসময় ঘামছি। জোকের ভয়ে কোথাও দাঁড়াতেও পারছি না। কতটা কষ্টকর ও অস্বস্তিকর পরিবেশের মুখোমুখি হলাম আজ। দুর্গম পাহাড়ে যারা বসবাস করেন তারা সামান্য অসুস্থ হলেই জীবনের ঝুঁকি বেড়ে যায় বহুগুণ। এখান থেকে শহরে বা নিকটবর্তী ওষুধের দোকানে যেতেও একদিন লেগে যায়। যদি কারো পা কেটে যায়, তার ঘরে বসে স্রষ্টার কাছে প্রার্থনা করা ছাড়া কোনো উপায়ই থাকে না। উনি জুম থেকে ফসল কাটার সময় নিজের পাই কেটে ফেলেছেন। সঞ্জয় দাদার সাথে নিজেদের ভাষায় বলছিলেন এখন ঠিকমতো দাঁড়াতেও পারেন না, তাহলে কিভাবে এতটা পথ হেঁটে দৌছড়ি বাজার থেকে ওষুধ আনবেন। আমি পাহাড়ে আসার সময় প্রাথমিক চিকিৎসার জন্য যেসব ওষুধ ও জীবাণুনাশক এনেছিলাম, সেখান থেকে সামান্য অংশ তাকে দিলাম। মাত্র কয়েকটি বাড়ি নিয়ে গঠিত হয়েছে ম্যানিকপাড়া। সমতলে পাড়া বা গ্রাম গঠিত হয় কোনো একটি নদীকে কেন্দ্র করে, আর পাহাড়ে পাড়া তৈরি হয় ঝিরি ও চাষযোগ্য পাহাড়ের আশপাশে। এই পাড়াটি সমতল থেকে এতটাই উঁচুতে অবস্থিত যে এখানে 4G নেটওয়ার্ক পর্যন্ত পাওয়া যায়। পুরো পাহাড়ে যেখানে নেটওয়ার্কের কোনো বালাই নেই, সেখানে এমন জায়গায় 4G। একবার ভাবুন কত উঁচুতে আছি। অনেকদিন পরে একটু নেটওয়ার্কে থাকার সুবাদে বাড়িতে কথা বললাম ও ফেসবুকে নিউজ ফিড দেখে আবারও রওনা দিলাম রাউনপাড়ার দিকে।
আজ সারাদিনই গুড়ি গুড়ি বৃষ্টি হওয়াতে পাহাড়ি পথ একদম পিচ্ছিল হয়ে গেছে, তাই খুব সাবধানে হাঁটতে হচ্ছে। পথে যাওয়ার সময় একটু বিশ্রাম নিচ্ছি আর পাহাড়ের সৌন্দর্য দেখছি। মেঘের দল একদম হাতের কাছেই চলে এসেছে, মনে হচ্ছে হাত দিয়েই ছোঁয়া যাবে। বর্ষার শেষ এবং শীত শুরুর আগে আসলে পাহাড়ের এমন সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আমরা মানিকের পাড়া থেকে এখন যাচ্ছি রাউংপাড়া। দেখুন এই যে আমরা যেখান দিয়ে যাচ্ছি এটি মূলত একটি জুম। এখানে প্রচুর পরিমাণে ধান হয়েছে, যদিও অনেক ধরনের ফসল একটি জুমে চাষ করে। এই দেখুন ধানগুলো কত সজীব এবং মোটা মোটা। এই জুমের মালিক হয়তো ভালো পরিমাণে ফসল ফলাতে পেরেছেন। একটু হাঁটার পরে চোখের সামনে ভেসে উঠল রাউন্ডপাড়া। পাহাড়ে আসার পর যত কষ্টই হোক না কেন, আপনি যখন অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যাবেন তখন আপনার মধ্যে এক অন্যরকম অনুভূতি কাজ করবে, যেন মুহূর্তেই সমস্ত ক্লান্তি আর অবসাদ দূর হয়ে যাবে। পাড়ার কাছের ঝিরিতে এসে সঞ্জয় দাদা গোসল করে নিলেন। এরপর একে একে আমরা সবাই গোসল সেরে নিলাম। যেখানে ঝিরির উপরেই হচ্ছে রাউংপাড়া, এবং প্রতিটি পাড়ায় যখন আমরা ঢুকতে যাচ্ছি এমন কিন্তু গেট রয়েছে। একটি কাঠ দিয়ে তারা কাঠের সাঁকো বানিয়েছেন, দুই পাশে বাঁশ দেবার ঘিরে দিয়েছেন, যেহেতু নিচ দিয়ে পানি যাচ্ছে মানুষ যেন পড়ে না যায়। পাহাড়ের জীবনে কলাপাতা খুবই প্রয়োজনীয় একটি উপাদান। এই পাতার ভেতরে তারা ভাত মুড়িয়ে গরম রাখেন, তাই সারাদিন জমে কাজ করে বাড়িতে ফেরার সময় সবজির পাশাপাশি কলার পাতা কেটেও নিয়ে আসছেন। এখন পর্যন্ত যতগুলো পাড়া দেখেছি তার মধ্যে রাউন্ডপাড়া আমার কাছে সেরা লেগেছে। একটি বাড়ি থেকে আরেকটি বাড়ির মধ্যে বেশ ফাঁকা রয়েছে, মনে হচ্ছে ঘরগুলো পাহাড়ের কোলে বসে বিশ্রাম নিচ্ছে। রাউন্ডপাড়াতে যারা বসবাস করেন তারা মূলত মোরো আদিবাসী। মোরোদের বসবাস পুরো পার্বত্য চট্টগ্রাম জুড়ে থাকলেও বান্দরবন জেলাতেই তারা সবচেয়ে বেশি থাকেন। মোরোদের নিজস্ব ভাষা ও বর্ণমালাও রয়েছে। পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা হলেও সব ধরনের কাজ নারী পুরুষ একসাথেই করেন। মোরোদের মধ্যে নারী পুরুষ উভয়ই কান ফোরান। যাদের সামর্থ্য আছে সবাই অলংকার পরিধান করেন। কি হবে এখন? হাঁটা হবে এখন। এটা কে দিল? সর্দার দিছে? আর বাড়ি আচ্ছা আচ্ছা, এটা কি টাকা দিতে হবে? না, এমনি। ও, ফ্রিতে? হ্যাঁ। আমরা যে বাড়িতে এসেছি এ বাড়িতে আমাদেরকে ফ্রিতে একটি মারফা দিয়েছেন। আমাদের মণি দাদা ছুলছেন, ছুলার পরে আমরা খাবো। কত সময় লাগবে দাদা ছুলতে? না, বেশি সময় লাগবে না। কঠিন, একটু কষ্ট না? হ্যাঁ, দাঁড়া। পেকে গেছে তো। এ হচ্ছে দাদা, একটা বাচ্চাকে সব সময় রাখছেন। দাদা, ওর নাম কি? নাম হ্যাঁ, করাও। করাও। হ্যাঁ, আর আপনার নাম? আমার নাম মেনপ্রে। মেনপ্রে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে ভবিষ্যতে এ কি সর্দার হবে, কারবারি হবে? হ্যাঁ, হ্যাঁ, ও কারবারি হবে তাই না? হ্যাঁ। আর ওর নাম? এদের নাম মেনওয়। মিনুয়াই। হ্যাঁ, মেনওয়। মোরোদের মধ্যে নিজ গোত্রের মধ্যে বিয়ে করা নিষিদ্ধ। আপনারা যারা আমার সাঁওতাল পল্লীর ভিডিও দেখেছেন তারা নিশ্চয়ই জানেন, তাদের মধ্যেও নিজ গোত্রের মধ্যে বিয়ে করা নিষেধ। মোরোদের মধ্যে বহু বিবাহের প্রচলন নেই, তবে স্ত্রী মারা গেলে অনেকেই বিয়ে করেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যখন কোনো নারীর স্বামীর সাথে বিচ্ছেদ ঘটে তখন বিয়ের সময় যা কিছু দেয়া হয়েছিল সবকিছুই ফেরত নিয়ে আসেন বাপের বাড়িতে। মোরো সম্প্রদায়ের মধ্যে পিতামাতার দেখাশোনার দায়িত্ব বর্তায় ছোট ছেলের উপর, তাই সম্পত্তির সিংহভাগই পান কনিষ্ঠ পুত্র। তারা মূলত প্রকৃতি পূজারী এবং পুনর্জন্মে বিশ্বাস করেন। তারা বিশ্বাস করেন এই জন্মের ভালোমন্দ কাজের উপর পরবর্তী জন্মে তারা কিভাবে জন্ম নেবেন সেটি নির্ধারিত হয়। মোরোদের মধ্যে এখন অনেকেই খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়েছেন।
রাউন্ডপাড়ার সবাইকেই আগে পানি আনতে উপরের ঝিরি অথবা ঝর্ণাতে যেতে হতো। বাঙালিরা যখন থেকে পাহাড়ে যেতে শুরু করেছেন তখন থেকেই তারা কিছুটা হলেও আধুনিকতার ছোঁয়া পেতে শুরু করেছে। প্রায় 2 থেকে 3 হাজার ফুট দূরে কোনো একটি ঝর্ণার সাথে এই পাইপগুলোর অগ্রভাগ লাগিয়ে দেওয়া হয়। ঝর্ণা থেকে এই পাড়াগুলো তুলনামূলক নিচে অবস্থিত হওয়ার কারণে কোনো মোটর বা মেশিন ছাড়াই দিনভর এভাবে পানি আসতেই থাকে। পাহাড়ি এই পাড়াগুলোতে নারীরা যেমন সারাদিন জুমে কাজ করেন, তেমনি বাড়িতে ফিরলেও তাদের বিশ্রাম নেওয়ার খুব একটা সুযোগ থাকে না। এসেই তাদেরকে ধান বানতে হয়। এই আধুনিক যুগেও এই মানুষদের আসলে কষ্টের কোনো সীমা নেই। মনি দাদা, জি কাটা শেষ? শেষ দাদা। আচ্ছা, থ্যাংক ইউ দাদা। ওয়েলকাম দাদা, থ্যাংক ইউ ওয়েলকাম। দাদা। একটু লবণ আনা লাগে না? কি এটা কি দাদা? কলা পাতা, হ্যাঁ লবণ। লবণ। থ্যাংক ইউ, ওয়েলকাম, থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা আমরা খাবো। দাদা বসেন, আমার পাশে বসেন একটু। সেই সকালবেলা থেকে আমরা পালংখিয়াং ঝর্ণা থেকে রওনা দিয়েছি। ক্ষুধা লেগেছে। এবারে যিনি মালিক রয়েছেন, কার বাড়ি? তিনি রাউন্ড। তিনি আমাদেরকে এই দিয়েছেন, এই মারফা দিয়েছেন, মরিচ। ও আমাদের দাদা মরিচও নিয়ে এসছে। আমরা মরিচ লবণ দিয়ে এই মারফাগুলো খাবো। শুরু করি একটু, একটু লবণ আর এর সাথে কাঁচা মরিচ, পাহাড়ি মরিচ। অসম্ভব রকমের ঝাল। থ্যাংক ইউ, ওয়েলকাম। দাদা মন্ত্রটা একটু দিবেন না? ক্ষুধা লাগছে। ও দাদা মন্ত্রটা একটু দেন, ক্ষুধা লাগছে খুব, যাতে কম লাগে। নাঙা নাঙা বৈধ ভাই গুণে মন্দর কিছু নাই, নজানো মনে নজানো না পারাইলে বুঝি মইতা নও সাহাপচ। ক্ষুধা কমে গেছে আমার। থ্যাংক ইউ। ক্ষুধা লাগে দাদা এখন? না, থ্যাংক ইউ, ওয়েলকাম। আজ আমরা যে বাড়িতে এসে উঠেছি, আমার সাথে আমার বিশ্ববিদ্যালয়ের কিছু ছোট ভাইও এসেছে। পরীক্ষা শেষ হলে প্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই পাহাড়ে ঘুরতে আসে। এই রান্নাঘর আজ অনেক বেশি ব্যস্ত, কারণ এখানে 2টি গ্রুপের জন্য পৃথকভাবে রান্না হচ্ছে। এটি হচ্ছে বাঁশকুড়ুল, পাহাড়ি জনপদের অন্যতম জনপ্রিয় খাবার। দাদা, এই বাঁশকুড়ুলটা যখন আপনারা কাটেন, সব কি কেটে নিয়ে আসেন? না না, আমরা মানে বাসপুর হচ্ছে বছরে মনে হয় 3 থেকে 4 মাস, 3 মাস এরকম থাকে। এই 3 মাস ভিতরে আমরা 2 মাস কাটি আর 1 মাস রাখে দেয়। আচ্ছা আচ্ছা, এটা বড় হওয়ার জন্য, সামনে ভবিষ্যতের জন্য লাগবে, লাগার জন্য। সবাই এটা জানে? হ্যাঁ, সবাই জানে এটা। আচ্ছা আচ্ছা, আপনারা যদি সব বাঁশ কেটে ফেলেন তাহলে কিন্তু পাহাড় বাঁশ শূন্য হয়ে যাবে। বাস শূন্য হয়ে যাবে। যেমন ধরো এখন জনগণ বেশি কারণে আমরা একটু একটু কম খান না? বাসটা। আস্তে আস্তে পাহাড়ের লোকজন বাড়ছে, তাই না? আর এমনিতে এগুলো এখানে যে কয় টাকার বাঁশ, এখানে যে বাঁশকুড়ুলটা আছে, এটা যদি দৌছড়ি অথবা আলীকদম বাজারে নিয়ে যেত কত টাকা বিক্রি হবে? এটা প্রথমে যদি নিয়ে যায়, প্রথম সিজনে যদি নিয়ে যায় তাহলে মনে হয় 200 থেকে 150 পর্যন্ত, 150 থেকে 200 পর্যন্ত। আর বর্তমানে রানিং 50 টাকা অথবা 40 টাকা করে। আচ্ছা আচ্ছা, এখন তো শেষ সিজন। বুঝতে পারছি। এটা তো নিয়ে যায়। এই আপনাদের গ্রামের লোকজন কি দৌছড়ি বা আলীকদমে এগুলো বিক্রি করতে যায়? না না, আমরা এত দূরে নিয়ে যেতে আমাদের সম্ভব না। আপনারা কি কি বিক্রি করতে নিয়ে যান? আমরা বিক্রি করতে মরিচ, আদা, হলুদ এগুলো বিক্রি করতে নিয়ে এই সাদা মরিচগুলো না, ছোট ছোট চিকন মরিচ, পাহাড়ি মরিচ বলে। হ্যাঁ হ্যাঁ, ওইগুলো এখন কেজি কত করে যাচ্ছে? আমরা মনে হয় 100 থেকে 150 টাকা করে চলে এখন। 100 থেকে 150 টাকা। এমনিতে কত কেজি পর্যন্ত দাদা ঘাড়ে করে নিয়ে যেতে পারেন আপনারা? আমরা অনেকজনে 30 কেজি অথবা 40 কেজি অথবা 20 কেজি, মেয়েরা আছে ওরা হচ্ছে 20 কেজি করে নিতে পারে। আমাদের তো এমনি হেঁটে আসতে গেলে জীবন বের হয়ে যায়, আপনারা কিভাবে পারেন দাদা? আমরা তো মানে পাহাড়ে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। অভ্যাস হয়ে গেছে। যখন এই চ্যাংবদ দাদাকে আমি ডাকলাম ওই উপর থেকে, আমি ভাবছিলাম যে উনি মনে হয় আসবেন না, পরে উনি ডাক দেওয়ার সাথে চলে আসলেন। আপনাদের পাহাড় ভয় লাগে না, তাই না? না, আমরা তো যেমন ধরো অনেক এই সিজনে বেশিরভাগ আমরা জুমের সময় পাহাড়ের ডান কাটার সময়, তো এটার জন্য বেশিরভাগ জুমে যায় মানুষ, জনগণ একটু কম দেখা যায়। দাদা আমি সেদিন জুম করে গেলাম, একটা জুম কাটতেছিল হচ্ছে ওইখানে
অনন্ত দাদা আর তার স্ত্রী হাজিরাম পাড়ায়। হাজার পরে হ্যাঁ জি আচ্ছা আচ্ছা, চিনেন? জি চিনি চিনি আমরা ওনার আচ্ছা, আরেকজন হচ্ছে ওনার ভাইয়ের নাম হচ্ছে রবীন্দ্র, রবীন্দ্র হ্যাঁ চিনেন না? চিনি হ্যাঁ তো ওই খাড়া পাহাড় দিয়ে যখন আমি ওনাদের সাথে হাঁটছিলাম, হ্যাঁ অনেক খাড়া, যদি এখান থেকে আমাদের পড়ে যাওয়ার ভয় করছিল। আপনাদের ভয় করে না? না না আমরা তো এরকম না, আমরা তো মানে আমাদের সমাজ আমাদের জীবনটা এরকম চলা পাহাড়ে অথবা সমর্থনে এরকম। আপনাদের এখান থেকে কেউ ওই জুম কাটতে গিয়ে পড়ে যায় না? অনেক সময় আঘাত হয় কিন্তু এরকম তো হয় নাই আজ পর্যন্ত দেখে নাই, আমার বয়সে মানে একটা দেখেন নাই না? না আর এমনিতে এখান থেকে যখন অসুস্থ হয়ে যায়, আমাদের তো, আমি অনেকদিন পরে আসলাম, কিন্তু এমনিতে যারা টুরিস্ট আসে প্রায় একদিন লেগে যায়। হ্যাঁ আপনারা যখন আসেন, আসা যাওয়া করতে আপনাদের কত সময় লাগে? আমাদের আলাইকতাম হলে একদিন লাগবে, আর দুশি বাজার যাইতে হলে মানে 6 ঘন্টা অথবা 3 থেকে 4 ঘন্টা হইতে পারে। 3 থেকে 4 ঘন্টা না? জি বুঝতে পারছি। তা এই সময়ের মধ্যে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, আমরা সবাই পাড়া সবাই মিলে একসাথে বহন করে নিয়েছে, যেমন ধরো কাণ্ডে হোক অথবা পিঠে এরকম বহন করে নিয়েছে। আচ্ছা আচ্ছা, বাসে করে বেঁধে, হ্যাঁ বাসে করে বেঁধে। ও, একটা কম্বলের উপর শোয়া দেন না? হ্যাঁ জি 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 বুঝতে পারছি। সর্বশেষ কতদিন আগে অসুস্থ কাউকে নিয়েছিলেন? আমরা কত বছর মনে হয় একজনকে নিয়ে গেছিলাম জ্বরে আক্রান্ত, ওকে নিয়ে গেছিলাম আলাইকতাম বাজারে। কি অসুখ হয়েছে, কি জ্বর? এটা মনে হয় টাইফয়েড ধরা হয়েছে আর ভাইরাস, মানে প্রায় 1-2 সপ্তাহ মতন জ্বর ছিল। হ্যাঁ হ্যাঁ। আর আমাদের পাশে সহকারী যারা ম্যালেরিয়া কাজ করে ওরা মানে টেস্ট করতে পায় নাই, এটার জন্য আমরা নিয়ে গেছিলাম আচ্ছা হাসপাতালে। আচ্ছা, ম্যালেরিয়া টেস্ট করে আপনাদের এখানে? এখানে টেস্ট করে যারা ব্রাক কর্মী আছে, সর্বনিম্ন আমাদের পাড়াতে সর্বনিম্ন যারা ব্রাক কর্মী কাজ করে সর্বনিম্ন হচ্ছে আমাদের পাড়াতে। বুঝতে পারছি। আমাদের পাড়া আর পাশে পাড়া আছে, একজন আছে পাড়া থেকে ওদের থেকে চেয়ার নিয়ে সহযোগিতা করে আমাদের পাড়া একদম মানে সহযোগিতা অনুসারে ও থাকে। আচ্ছা আচ্ছা। ডাক্তার 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 বাংলাদেশ ডাক্তার কি করে আপনাদের? পাহাড় ডাক্তার পাহাড় ওষুধ দিছে ডাক্তারকে। কিসের ওষুধ দেয়? এটা ম্যালেরিয়া ওষুধ। ম্যালেরিয়ার ওষুধ? হ্যাঁ ডাক্তার। ব্রাক থেকে দেয় না? হ্যাঁ আচ্ছা আচ্ছা। আপনারা পান? হ্যাঁ মশারি দিছে? হ্যাঁ দিছে। আচ্ছা আচ্ছা। এই যে আমাদের চ্যাংবদ্দাদা আসছেন, আসার সাথে সাথেই সবাই বলছেন যে ডাক্তার আসছে। হ্যাঁ, একটু ই করেই, কিন্তু এই অঞ্চলের মানুষের যে জীবন ধারণ, তাদের যে ম্যালেরিয়ার সাথে লড়াই, সেই লড়াইয়ের জন্য এই মানুষটি খেটে যাচ্ছে নিরলসভাবে। এই মুহূর্তে আমরা আছি রাউংপাড়া, পরিবারের সবাই মিলে এখানে খাবার খাচ্ছেন। আর এখানে আজকের রাতের খাবারের আয়োজন হচ্ছে বাঁশকুড়ুল, আর কি দাদা? ছোট বাঁশকুড়ুল, আর কি কি আছে? মরিচ ভর্তা, আর আচ্ছা। এই ছোট্ট বাচ্চাগুলো এবং পরিবারের সবাই মিলে কিন্তু একসাথে খাবার খাচ্ছেন, এটি দারুণ। একটা সময় গ্রামের যখন একান্নবর্তী পরিবারগুলো ছিল তখন সবাই মিলে এইভাবে ভাত খেত, কিন্তু আস্তে আস্তে পরিবারগুলো ছোট হয়ে যাওয়ার কারণে মানুষ আর একসাথে বসে খান না। আচ্ছা এই দাদা, এই হলুদের পাতা কি খাওয়া যায়? কাঁচা হলুদের ফুল? হ্যাঁ কাঁচা খাওয়াই আমরা, কাঁচা খাওয়াই। এই যে হলুদের পাতা, হলুদের ফুল, কেমন লাগে এটা খেতে? অনেক মজা। আচ্ছা, উনি বলছিলেন দারুণ মজা। এই যে এই দাদা সারাদিন বাচ্চা রাখছেন, এখন উনি খাবেন। এটা মরিচ দিয়ে খান দাদা? এটা মুড়ি। কেমন টেস্ট? হ্যাঁ, খুব সুস্বাদু মনে হচ্ছে, তার চোখ মুখ দেখে বুঝতে পারছি। কালকে সকালে কিন্তু আমাদের সঞ্জয় দাদা বাঁশকুড়ুল রান্না করবেন আমাদের জন্য। প্রায় প্রতিটি বাড়িতে দেখি নাপি আর শীতল সবাই খান। এর কারণ কি? পাহাড়ে মাছ পাওয়া যায় না দেখে নাকি? না না, এটা হচ্ছে আমাদের আমরা তো টাউন, আপনারা তো টাউন এলাকা থেকে, হ্যাঁ হ্যাঁ, এটার জন্য আমরা হচ্ছে যে আপনারা তেল খাই, তেল অনুসারে আমরা এটা মানে কি ব্যবহার করি। আচ্ছা আচ্ছা, তেল খান না আপনারা? তেল খায় অবশ্যই খায়, কিন্তু তেল হচ্ছে যে আমাদের হচ্ছে যে অনেক জনের পছন্দ আছে, অনেক জনের মানে গ্যাস্ট্রিক বাড়ে গেলে অথবা
অসুস্থ হয়ে গেলে তেলের জিনিস বেশি খেলে হচ্ছে নাপিয়েছে মানে তেল যে কোনো রোগকে সুস্থ করে। আমার আছে মনে হয় বর্তমানে রানিং 5 জন, এখানে 3 জন আছে, একজন হচ্ছে স্কুলত, এখনো হোস্টেলত, আর একজন নিয়ে বড় মেয়েতে। আপনার ছেলে মেয়ে 3 জন না 5 জন? 5 জন। 5 জন। আপনার বয়স কত দাদা? আমার বয়স এখন 34 বছর রানিং। 34 বছর। বিয়ে করছেন কয় বছর হলো? মনে হয় 8 বছর রানিং চলে। মনে হয় 8 বছর না? 8 উপরে মানে 8 প্লাস হবে। আচ্ছা আচ্ছা। আপনার স্ত্রী কে? উনি আমার আচ্ছা পত্নী। আচ্ছা আচ্ছা। ইনি হচ্ছে আপনার স্ত্রী। আচ্ছা দাদা, আপনাদের পরিবারে যেমন অনেক পরিবার আছে না, মাতৃপ্রধান, পুরুষ প্রধান, এই পরিবারগুলো কি পুরুষ প্রধান না মেয়ে প্রধান? পুরুষ প্রধান। পুরুষ প্রধান না? জি। পুরুষরাই ক্ষমতা। জি। আচ্ছা। বাবা আছে প্রধান গড়ত আমাদের বাড়িতে, উনাকে জিজ্ঞাসা করলে সব কিছু পাওয়া যাবে উত্তর। আচ্ছা আচ্ছা। ডাল, চাল কুমড়া ভাজা, এটার মধ্যে কি দাদা? ভাত। ও, আজকেও সেই জুম ঘরের মতো রেখে দিয়েছেন যাতে গরম থাকে, তাই না? এইভাবে কলা পাতার মধ্যে ভাত রাখলে প্রায় কয়েক ঘন্টা পর্যন্ত ভালো থাকে। উনরা বলেন যে 10-12 ঘন্টা পর্যন্ত ভালো থাকে। আচ্ছা আচ্ছা। এটা কি জুমের চাল দাদা? হ্যাঁ হ্যাঁ, জমের চাল গরম হয়ে থাকে আর কি দাদা। হ্যাঁ ফ্রিজে দেখছেন? হ্যাঁ, গরম। এটা কিন্তু অনেক আগে থেকে, মানে আমরা আসার পর থেকে এটা এরকম করে রেখে দিচ্ছি। ও, এই 3-4 ঘন্টা আগে রান্না করা। আজ হচ্ছে এই যে বাড়িতে আসছি, গেস্ট অনেক, যার জন্য আমাদেরকে কলা পাতায় খেতে হচ্ছে। কলা পাতায় এর আগে আমরা যখন হাজিরাম পাড়ার জুম ঘরে ছিলাম সেদিনও খেয়েছিলাম। অনেক ভালো লাগে আসলে কলা পাতায়, কিন্তু আমাদের ছোটবেলায় খেয়ে আমাদের শৈশব কেটেছে। দীর্ঘদিন এই সংস্কৃতি হারিয়ে যাওয়ার পথে। পাহাড়ি জনপদের মানুষজন যখন জুম ঘরে যান তখন কিন্তু তারা এই কলা পাতা নিয়ে যান, কারণ উপরে এই স্টিলের জিনিসপত্র টেনে নিয়ে যাওয়া অনেক কঠিন। পাশাপাশি জুম ঘরে যখন ধান বের করে, আপনারা সেদিন র্যাম্বুক করায় দেখেছেন, অনেক মানুষ একসাথে ধান বের করে, যার জন্য তাদের অনেকগুলো থালা বাসন টেনে নিয়ে যাওয়া খুব কঠিন। তার জন্য তারা এমন কলা পাতা ব্যবহার করেন। যা হোক, আজ আমাদের খাবার হচ্ছে আলু ভর্তা, ডাল আর হচ্ছে চাল কুমড়া ভাজি। Anche dopo gli altri Dove compravo da Dario, gli esami di mamma. poi রাউনপাড়াতে একটি মিষ্টি সকাল হলো। কাল সারাদিন বৃষ্টিতে ভিজে পিচ্ছিল পথ ধরে এসেছি। সারাদিনের ক্লান্তিতে একটু দেরিতেই ঘুম ভাঙল। আমাদের দেরিতে ঘুম ভাঙলেও পাড়ার সবাই উঠেছেন একদম ভোরবেলায়। বাড়িতে রান্নাবান্না করে নিয়ে জমে যেতে হবে সূর্যের প্রখরতা বাড়ার আগেই। রোদের ভেতর পাহাড়ে কাজ করা কঠিন থেকে কঠিনতর হয়ে ওঠে। শুভ সকাল। ভালো আছেন? থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ বলে কি বলতে হয়? ওয়েলকাম। ওয়েলকাম। আজ সকালেও অনেকে পাড়াতে ধান বাঁধছেন। নারীদের দুদণ্ড বিশ্রামের সুযোগ নেই এখানে। ঢেকে দিয়ে ধান বাঁধতেই সমতলের নারীরা হাঁপিয়ে ওঠে। সেখানে হাত দিয়ে এভাবে চাল বের করা কতটা কঠিন, যারা করছেন তারাই ভালো জানেন। এটা দিয়ে কি করবেন? এটা দান 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 করব। ধান করবেন? দান দান আচ্ছা, এটা তো জমে নেবেন না, তাই না? নিব। এটাও জমে নেবেন। এটা দিয়ে কি করবেন? এটা জুম করলে ওই দান না খাইব, হ্যাঁ হ্যাঁ। তাহলে দান জুড়িলে তো ওই শুকাইব। আচ্ছা আচ্ছা, এটার মধ্যে কাটা ধান না, মানে যে ধানগুলো বের করবেন হ্যাঁ, বের করব। ঘর থেকে, সেটা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এই যে ঝুড়িটি রয়েছে, এই ঝুড়িটি দিয়ে হচ্ছে যখন ধান মাড়াই করবেন, পা দিয়ে ধান বের করবেন, তখন বের করার পরে একটি পাত্র থেকে আরেকটি পাত্রে আমরা যেভাবে গামলায় নেই অথবা বাঁশের ঝুড়িতে নিয়ে অথবা ধামাতে নিয়ে বহন করি, এটা এক ধরনের সেই গামলা, ঝুড়ি অথবা ধামার হিসেবে কাজ করবে। আপনি জুমে যাননি কেন? হ্যাঁ, জুমে দান জুমে আপনি যাবেন না? যাবি না তো? আপনি অসুস্থ। এই দাওয়া পড়ে গেছে। পড়ে গেছে আমার কাছে। ওই দাওয়া। ওই মুছার জন্য যাতে কোনো জীবাণু না বসে ওষুধ আছে, আমি দিয়ে যাব।
আছে মানে ওই তুমি তো ডাক্তার না হয় তে এমনি যারা আসে সব টুরিস্ট ভালো না? ভালো সব ভালো সব ভালো, তাই না? সব ভালো আমার থেকে একটু সব খালি ভালো। খালি একটু ছবি তুলে না, বিরক্ত করে ছবি তুলে। ছবি তুলতে দিবেন, কারণ তুমি সব বলো আমার তো খারাপ করে না 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 ভালো মানুষ তো টুরিস্টরা ভালো কি করে জাস্ট ছবি তুলে না, ছবি তুলতে দিবেন। শোনেন, আমাদের যে সমতল, সমতলে তো আমাদের জীবন যাপন এমন না, এই জন্য আমরা ছবি তুলে সবাইকে দেখাই যে দেখো তারা কিভাবে বসবাস করে। ওখানে তো দূর থেকে আচ্ছা। দেখে বাতি যে না, এরপরে আমার দুটা মেয়ে আছে, ওদের জন্য ছোট ছোট করে তৈরি করবেন। গুড বাই, হ্যাঁ। আমার সাথে বলেন বাই। বাই গুড বাই। গুড বাই এটা রাখিতে তো না 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 লাগবে এটা রাখেন, এটা আপনি রাখতে পারেন। যদি হয় না মুছবেন, এমনিতে ওষুধ দেওয়ার আগে একটু মুছে নেবেন এটা দিয়ে। করেন এটা তো এটা? পারে এটা তো আর অর্থ পারে এগুলো ফেলে দিবেন। আমরা রাউংপাড়াতে আছি, আলীকদম থেকে অনেক ভেতরে, একদম গহীন পাহাড়ের ভেতরে। এমন জায়গায়, এমন দুর্গম জায়গায় মানুষের কিন্তু প্রচুর পরিমাণে ম্যালেরিয়া সহ নানা ধরনের যে মশাবাহিত রোগ সেটি আক্রান্ত হতো, যার ফলে এই অঞ্চলের মানুষজন একটা সময় অনেক মারা যেতেন। এবং এখান থেকে যদি কাউকে বহন করে নিয়ে যেতে হয়, তাহলে 3 থেকে 4 জন মানুষ তাকে বহন করে নিয়ে যেতেন দৌসরি বাজার অথবা আলীকদম। এই সময়টাতে অনেক সময় মারা যেতেন এবং এটি খুবই কষ্টসাধ্য ব্যাপার। আমি এমন দুর্গম জায়গায় এসেও জানতে পারলাম যে এখানেও ডাক্তারদের মেডিকেল সেবা বলতে এখানকার যে ম্যালেরিয়া রোগ, সেই ম্যালেরিয়া রোগ শনাক্তকরণ, তাদেরকে ওষুধ প্রদান সহ নানা ধরনের সেবা দেন। এবং অন্যান্য সময়ে যখন ম্যালেরিয়ার প্রাদুর্ভাব শুরু হয়, তখন তাদেরকে তারা মশারি দিয়েও সাহায্য করেন। তেমনি আমার সাথে আছেন একজন দাদা, ওনার নাম হচ্ছে চ্যাংবত। উনি এই অঞ্চলে ম্যালেরিয়া নিয়ে কাজ করেন। আমি একটু তার কাছে শুনবো তার অভিজ্ঞতা, বিভিন্ন বিষয়গুলো। দাদা, মানুষকে কি কি সেবা দেন? মানে মশারি দিছে, হ্যাঁ, মশারি টাঙ্গাই দে, তারপর ওষুধ হয়, আমাকে আয়, আমার সাথে আয়, আমি রক্ত পরীক্ষা করে, মানে কিন্তু ভাইরাস যদি হয় ভাইরাস ওষুধ দিছে। দাদা, আপনি এমন ব্যস্ততার মধ্যেও আমাকে সময় দিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। পাহাড়ের এই শিশুদের মধ্যে প্রতিটি ইলেকট্রনিক ডিভাইস নিয়ে অনেক বেশি কৌতূহল রয়েছে। ওরা আমাকে এমনভাবে ঘিরে ধরে রেখেছে, মনে হচ্ছে ওদের কাছে আমি হ্যামলিনের বাঁশিওয়ালা। পৃথিবীর প্রতিটি ধর্মমতেই শিশুরা নিষ্পাপ। ওদের সাথে কিছুটা সময় কাটাতে পেরে আমারও খুব ভালো লাগলো। এখন পর্যন্ত মুরো ও তঞ্চঙ্গাদের জীবনযাপন সম্পর্কে জেনেছেন। আগামী পর্বে দেখবেন ত্রিপুরা সম্প্রদায়ের মানুষের ভিন্ন ধরনের জীবনযাপন ও সংস্কৃতি।